চোখের কোণায় পানি এসে জমেছে ইফরার। পানি মুছে চুলে বেনি করে নেয়। একা রুমে দম বন্ধ লাগছে। এ বেলাটা না হয় অরুণিমার ঘরেই থাকবে সে। যেই ভাবে সেই কাজ। লম্বা বেনুনি খানা পেছনে ছেড়ে মাথায় কাপড় টেনে বেরিয়ে পড়ে। দোতলা মাঝ বরাবর ঘরটা চেয়ারম্যান আর অরুণিমার। অরুণিমা খাটের উপর বসে পান চিবোতে চিবোতে বই পড়ছিলেন, পুরনো দিনের এক নোবেল। ইফরা দরজার কাছে এসে ডাকতেই বই থেকে দৃষ্টি সরিয়ে নেন তিনি। আম্মা আসবো? ডাকটা বেশ আদুরে মনে হলো তার। অরুণিমা হাতের বই বিছানায় রেখে চোখের চশমা খুলে হাতে নিলেন। আরে বউরা নিজে, আসো আম্মা। ইফরা শাড়ির আঁচলে পিঠ ঢেকে এগিয়ে গিয়ে খাটের কাছে দাঁড়ালো। অরুণিমা বারবার মুগ্ধ হয় এই মেয়ের রূপে। গায়ের রং ভীষণ সাদা। অরুণিমা কালো তা নয়, তবে এই মেয়ের রং দুধে আলতা। আমি কিছু সময় এখানে বসি আম্মা। ভাবনার মাঝেই অরুণিমা দ্রুত চমকে পড়ে। সে আর বলতে, আয় দেখি। কথা শেষ হতেই প্রায় হাত ধরে বসিয়ে দেন তিনি। ইফরার শাড়ির আঁচল সরে যায় লম্বা বিনুনি খাটে পড়তেই। মাশাআল্লাহ। বিড়বিড় করে ওঠে অরুণিমা। ইফরা শান্ত চোখে তাকায়। অরুণিমার একটু এগিয়ে লম্বা বিনুনি হাতে নিয়ে বলে, দুনিয়া নিয়মে বুঝি রূপবতী তোরেই বলে। কি সুন্দর কেশ, কি সুন্দর গায়ের রং। আপনিও তো কম সুন্দর না আম্মা। অরুণিমা মুচকি হাসে। আমি সুন্দর কিনা জানি না, তয় তোল্লাহান সুন্দর এই গ্রামে একখানাও নাই, এই কথা মিশা না। ইফরা নিশ্চুপ থাকে। অরুণিমা তার থুতনি হাতে ছুঁয়ে নিয়ে চুমু খায়। ভীষণ অবাক হয়ে মেয়েটা মলিন চোখে তাকিয়ে থাকে অরুণিমার মুখের দিকে। চোখ ছলছল করছে। মরা মায়ের কথা মনে পড়ে যায় তার। আজ আম্মা বেঁচে থাকলে হয়তো তাকে এভাবে ভালোবাসতো। মা চরিত্রটা ভীষণ আদুরে তার কাছে। যার কপাল রয় সেই এই সুখ লুফে লয়। এই মাইয়া, কি ভাবো? অরুণিমা ডাকে ভাবনে ব্যাঘাত ঘটে ইফরার। নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে। ই মানে আম্মা, বুবু মানে মানহা বুবু, আপনি আপনার বোনঝি তাই না? হো, আমার ছোট বোনের মেয়ে। ভীষণ ভালো ছিল মেয়েটা। বাপজানের সকল কথা মাইনা চলতো। স্বামী ভক্ত তো বটেই, উপরওয়ালা মনে হয় বেশি ভালা মানুষরে বেশি দিন আমাগো মাঝে বাঁচায় রাখেন না। তাই তো আমার ময়নারে লইয়া গেছে। একখান বাস অ্যাক্সিডেন্টে বইন আমার গত হয়েছে। ছোটকালে মাইয়াডা মা হারাইছে, পরে তোমার শ্বশুর বাপ লইয়া আইছিল তারে। তাই গত বছর মঞ্জুরুলের শরীর খান খারাপ থাকায় মাইয়ারে পাঠাইয়া দিছিলাম। সে বছর মঞ্জু ইন্তেকাল করছে। শুনছি ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছিল তার। মায়া আমার বাপ মা ছাড়া এতিম। ভাবছি নির্বাচন বাইর হইলে ভালো এক রত্ন দেখা নিকা দিমু। অরুণিমার কথা শেষ হতে দীর্ঘশ্বাস নিংড়ে ফেলে ইফরা। মালিক বুঝি মরা মানুষই বারবার মারে তাই না আম্মা? অসহায়ের প্রতি বুঝি মালিকের ভীষণ ক্ষোভ। অরুণিমা হাত রাখে তার মাথায়। মুখে দুঃখ মিশ্রিত এক মলিন হাসি টেনে বলে, মালিক সর্বশক্তিমান, আর জীবন হলো ভূমিকাহীন এক গল্প। এর প্রতিটি লাইনে ব্যর্থতা জড়ানো, যা কেবল মুখস্থ বিদ্যাতেই সহজ। হিসেব কষা বড্ড কঠিন। অরুণিমার এই কয়েক লাইনের জীবন বর্ণনার মানে ইফরা বুঝল কিনা জানা নেই, তবে ফ্যাল করে তাকিয়ে রইল মুখপানে। দিনের আলো মূর্ছা দিয়ে আধার নামছে। জহুরা বেগম সন্ধ্যাবাতি দিতে ঘরে আসতে লক্ষ্য করলেন রাইসা জানালার কাছে বসে বাইরে পানে তাকিয়ে আছে। মেয়েটাকে বিষণ্ণ লাগছে। হারিকেনের আগুন দিয়ে পুরো ঘর আলোকিত করেন। কেরোসিনের গন্ধ ছড়িয়ে পড়ল। পাখির দল নিড়ে ফিরেছে। জহুরা বেগম এসে কাঁধে হাত রাখতে চমকে উঠল রাইসা। আম্মা কিছু কইবা? জহুরা বেগম মেয়ের বিষণ্ণ মুখের দিকে একবার তাকিয়ে আবারও তাকাই বাহিরের দিকে। শুনছেন নীরবতা। জহুরা বেগম কণ্ঠ খাদে নামিয়ে বলেন, আইস বাদে কাল পরীক্ষা, বই না কইলা বইসা রইছস কেন? আপার কথা স্মরণ আইসা আম্মা। আজ 15টা দিন আপার দেখা নেই। আচ্ছা আম্মা, আপা কি আর বাড়ি আইব না? পাঞ্চে হয়ে যায় জহুরা বেগমের মুখ। বাড়িটা কেমন যেন তার কাছে শূন্য লাগে ইদানিং। মাইয়া বাপের ঘর ছাইরা যাইয়া যে এক জটলা স্মৃতি রাইখা গেছে, এই স্মৃতি যে পুরো বাড়ি গ্রাস কইরা নিতাছে। ও আম্মা, কও না আপা কবে আইব? জহুরা বেগম মলিন মুখে বলেন, নতুন বিয়া হইছে, সংসার সামলাইয়া সময় কইরা আইবো এক সময়। সবে মাত্র 15 দিন হইছে। জহুরা বেগমের কথায় বেজায় বিরক্ত রাইসা।
আম্মা যে তার আপারে পছন্দ করে না এটা তার অজানা নয়। পুরো অমাবস্যার রাতের মতো আধার নামে তার চেহারায়। আপা না এলেই তো তোমার শান্তি লাগবো আম্মা, তাই তো কইতে পারো মাত্র 15 দিন। বেজায় চটে যায় জহুরা বেগম। ঘরের মাইয়া ঘরে না আইলে নাকি তার ভালো হইব। ইচ্ছে তো করছে এই মাইয়ারে কানের নিচে দুটো বসাইয়া দিতে, তবে তা করলেন না। তিনি দাঁতে দাঁত চেপে শাসিয়ে বলেন, বেশি পাক নামি কথা কইবি না মাইয়া, বইলা দিলাম। তোর আফা ঘরে আইয়া কি আমার তা খাইব নাকি তার বাপের তা খাইব? রাইসা বিরক্ত গলায় বলল, তাহলে আমার আপা চাওয়ার কতদিন হইল, তবুও তুমি টোন কাটলা কেন আম্মা? বেশ করছি, কাটছি, আরও কাটমু, তাদের তোর কি? আমার আবার কি হইব? আপা তোমার পেটের মাইয়া না হইল আমার বাপজানের রক্ত আম্মা, আর বাপজানের রক্ত আমার শিরায় উপশিরায় আছে, তাই তোমার কষ্ট না লাগলেও আমার কষ্ট লাগে। ধৈর্য হার মানে জহুরা বেগমের। ক্ষিপ্ত মস্তিষ্কে ঠাটিয়ে এক চর ঢুকিয়ে দেয় রাইসার গালে। কুলাঙ্গারের সাওয়াল, এই দিন দেখার লাইগা তোরে কষ্টের টাকায় বিদ্যা নিতে পাঠাই? তোর স্কুলের গণ্ডিতে কি বাপ মায়ের লগে তর্ক শিখায়? বিদ্যা নিয়ে জ্ঞানী না হইয়া অসভ্য হইতেছ? তোর আপায় আমার মাইয়া না বললা ওরে কম ভালোবাসি? ও আমার মাইয়া না হইলে তুইও আমার ফ্যাটের না। আমারে মারলা আম্মা? কাঁদছেন জহুরা বেগম। রাইসার আম্মা ডাক কানে আসতেই আরও খানিকটা শব্দ করে কাঁদেন তিনি। রাইসা দ্রুত গতিতে মাকে জাপটে ধরে বলে, আমার ভুল হয়ে গেছে আম্মা, আর এমন হইব না। তুমি কাইন্দো না আম্মা, দয়া করে কাইন্দো না। জহুরা বেগম দু হাতে মেয়েকে জড়িয়ে নেন। ব্যর্থ এক নারীর মতো কিছু সময় হু হু করে কান্না করে। হঠাৎ রাইসাকে ছেড়ে দুহাত মুখের সামনে ধরে বলেন, সোনাই আমার মাইয়া, আমার বাচ্চা, আমি তার মা। তবে আমি ব্যর্থ মা। আমি ব্যর্থ, আমি খারাপ। আমি আমার ফুল রে বাসাইতে খারাপ, আমার ছোট এক পরীরে বাসাইতে আমি খারাপ হইছি, আমার বোনের আমানত রাখাতে আমি খারাপ, আমি খারাপ, ভীষণ খারাপ। ধীরে ধীরে মাকে ছেড়ে বসে রাইসা। আম্মা কি কইল? কোন বুবুর আমানত মানে কি? হাতের উল্টো পিষ্টে সে চোখের পানি মুছে বলল, আম্মা খানিক আগে কি কইলা তুমি? আহাজারি থেমে যায় জহুরার। চোখ ছোট ছোট করে নেন তিনি। কও না আম্মা, কিসের আমানত? বড় মা কি তোমার বুবু আসছিল আম্মা? ফ্যাকাশে হয়ে যায় জহুরা বেগমের মুখ। দ্রুত গতিতে মুখ চেপে ধরে রাইসার। কারোর উপস্থিতি নজরে নেই তার। রাইসা চমকিত হয়। তার আম্মা কি কিছু নিয়ে ভীত ভেবে চলেছে সে। জহুরা বেগম কারোর উপস্থিতি টের না পেয়ে হিসিয়ে বলে, যা শুনছস পানির লগে হজম করবি। এই কথা জানলে মহাপ্লাবন হইব, সাবধান। কথা শেষ করে দ্রুত স্থান ত্যাগ করতে চায় তিনি যে পালালেন ব্যাপারটা বেশ বুঝলো রাইসা। কিশোরী মনে প্রশ্ন জেগে উঠল, বড় মা কি তবে আমার বোন লাগে? আম্মা কথা গোপন করলো কেন? বিবি করে সে। মনে হাজারখানিক প্রশ্নের জটলা, উত্তর মিলবে কি করে? রাতের 9টা। বিছানায় কাঁথা জড়িয়ে জড়সড় হয়ে শুয়ে রয়েছে ইফরা। গায়ে জ্বর উঠেছে, কেমন যেন হঠাৎ করে সব হয়েছে। সন্ধ্যার দিকে ম্যাচ করছিল শরীরটা। কয়েক ঘন্টা যেতেই ধুমছে জ্বর ওঠে। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তাই এমনটা। আরাধ্যে ফিরবার সময় হয়েছে, নয়তো যদিও এই লোকটার কোনো সময়ে জ্ঞান ঠিক নেই। তবুও জ্বর শরীর টেনে টুনে উঠে বসে ইফরা। মাথা ঝিমুচ্ছে, দুর্বল অনুভব হচ্ছে। ব্যথাতুর শরীরে এক বালিশ টেনে আদশোয়া হয়ে বসে। এক হাতে পায়ে কাঁথা গলা অবধি টেনে কাচমাচ হয়ে বসেছে। শীতে শরীর কাঁপছে। এর মাঝে ঘটে এক বিপত্তি। হঠাৎ বিদ্যুৎ গিয়ে পুরো ঘর অন্ধকার হয়ে যায়। গ্রামে এই নতুন নয়, তবে এবারের পরিচিতি নতুন। অন্ধকার ঘরে এখন কি করবে ভাবতে গিয়ে এক ভাঙ্গা গলা কানে আসে। বৌরানী, ইফরা দরজার দিকে তাকিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। পুরো ঘর শান্ত, আবারও ভেসে আসে একই গলা। বৌরানী দরজা খুলুন। ডাকটা চিনে ফেলে ইফরা। কুলসুমের মায়ের গলা। ধীর পায়ে বিছানা ছেড়ে এগিয়ে যায় দরজার কাছে। দরজা খুলতেই মোমবাতি হাতে দাঁড়িয়ে আছে কুলসুমের মা। আলো খান লইয়া যান। বৌরানী, এলাকায় ট্রান্সমিটারে আগুন ধরছে, আজ আর বিদ্যুৎ আইব না। ছোট নবাব ফিরেছেন? কুলসুমের মা মোমবাতি ইফরার দিকে এগিয়ে দিয়ে বলল,
আহেন না বৌরানী, এমনিতে ছোট নবাব মেলা রাত কইরা বাড়ি ফিরে, কোনোদিন তো ফিরেই না। দৌড়টাইনা দিয়া শুইয়া যান বৌরানী। কুলসুমের মা চলে যেতে নেবে, তবে ইফরা থামিয়ে পড়ল। ছোট নবাবের খাবারটা ঘরে দিয়ে যান চাচি, আজ আর নিচে যাব না। কুলসুমের মা মাথা নাড়িয়ে সাই জানাই। মোমবাতি হাতে ঘরের মাঝে এসে দাঁড়ায় ইফরা। এদিক ওদিক তাকিয়ে হাতে থাকা মোমবাতি রাখে কাঠের ভ্যানিটির উপর। ঘরে মৃদু আলো মোমবাতির ভিতরে সলতে জ্বলছে, আশেপাশে হতে মোম গলছে। ইফরা দাঁড়িয়ে থেকে জ্বলন দেখে। দমকায় খাওয়ায় নড়ে ওঠে বেলকুনির পর্দা। ঠিক তখনই ভারী কিছু পড়ার শব্দে চমকে ওঠে মেয়েটা। ঘাড় কাত করে উল্টো তাকাতেই এক অবৈ নজরে আসে। ইফরা শুষ্ক ঢোক গিলে বলে, কে? অবৈটি ধীরে ধীরে আরো নিকটে আসছে। কিছুটা ভয়ে কেঁপে ওঠে মেয়েটা। কাপা গলায় আবার বলে, কে? উত্তর আসে। মোম হাতে তুলে নেয়। পেছন হতে কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে নেয় তাকে। বাদন ঠিক এতটাই তীব্র যেন শরীরের হাড় ভেঙে যাবার উপক্রম। ছটফট করে ইফরা। হাতে মোম মেঝেতে পড়ে নিভে গিয়েছে। নিজেকে ছাড়তে ছটফট শুরু করতে শীতল ঠোঁটের স্পর্শ লাগে তার পিঠের উন্মুক্ত অংশে। ঘৃণা রাগে চেঁচিয়ে ওঠে সে। কে আপনি? কোন সাহসে ছুঁয়েছেন আমায়? এবারও উত্তর আসে না কোনো। ইফরা বেজায় বিরক্ত। মস্তি করে শক্তি খাটাতে থাকে সে। দ্বিতীয়বারের মতো অবৈ নাক ঘষে তার পিঠে। লম্বা শ্বাসে শুখে নেয় শরীরের ঘ্রাণ। ইফরা প্রতিরোধ করতে নিবে, তার আগেই তাকে ছেড়ে অবৈ ছুটে বেরিয়ে যায়। মোমের আলো নিভেছে। অন্ধকারে গতিবিধি ঠিক জানা যায় না। এমন সময় ভেজানো দরজা খট করে খুলে যায়। ফোনের সাদা আলোয় আরাধ্যের মুখ নজরে আসতে ভীত ইফরা ছুটে গিয়ে জড়িয়ে ধরে তাকে। মাত্রই দরজার কাছে এসে দাঁড়িয়েছে আরাধ্য। হাতের গায়ে জর্ণ কালো গেঞ্জি ধরা। ঘামাত্মক উদম শরীরে বুকের উপর কিছু অস্তিত্ব পেতে থমকে যায় সে। হাত রাখে ইফরার মাথায়। শরীরটা অসম্ভব কাঁপছে মেয়েটার। জড়সড় হয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে আরাধ্যের বুকে। আরাধ্য লম্বায় 5 ফুট 8। ইফরা কত বা হবে? খুব জোর 5 ফিট 1। বুকে পড়তে মাথা ঠেকে যায় ঠিক আরাধ্যর বুকে। ধূপ পুকানি বাড়ে, ব্লাড চলাচল অগণিত। নড়ে চড়ে ওঠে ইফরা। পারে তো আরাধ্যের বুকে ঢুকে যায়। আরাধ্য হাতের গেঞ্জি মাটিতে ফেলে এক হাতে মোবাইল চেপে অন্য হাত ইফরার মাথায় ছুঁয়ে রেখে ডাকে, রক্ত কমলেনি? ভীষণ কাঁপছে ইফরা। ব্যাপারটা আমলে এলো না আরাধ্যর। ঘটেছে কি বোঝে না। ইফরার গলা কাঁপছে, তিত্তির করছে ঠোঁট। আরাধ্য তাকে স্বাভাবিক করতে বলল। ভয় পেয়েছ? নড়াচড়া করছে না মেয়েটা, তবে ভয়ের কথা কানে আসতেই আরো জোরে খামছে ধরে আরাধ্যর পিঠের মাংস। নখ ডেবেছে হয়তো। আরাধ্য বিন্দুমাত্র নড়ল না। ডান হাতে ফোনের ফ্ল্যাশ তুলে ঘরে একবার নজর বুলালো। মোম মাটিতে পড়ে নিভে আছে। তেমন সন্দেহভাজন কিছুই নজরে এলো না। আরাধ্য দম নিল। হাতের ফোন মুখে চেপে ধরে পাজকলা করে তুলে নিল ইফরাকে। আজ মেয়েটা প্রতিরোধ করছে না, কাঁদছে। উফ, এই মেয়ের চোখের পানি ভীষণ পোড়ায় আরাধ্যকে। বিছানার কাছে এগিয়ে এসে শুয়ে দেয় ইফরাকে। কপালের বাচ্চা চুলগুলো সরিয়ে দিতে গেলে বোঝে তাপমাত্রা অস্বাভাবিক। ব্যস্ত হয়ে ওঠে আরাধ্য। দ্রুত কপালে গলায় হাত ছুঁয়ে পড়ল। ওরে এত গরম কেন? ইফরার ঠোঁট অসম্ভব কাঁপছে। আরাধ্য তার গালে হাত রেখে ডাকে, এরা? এই মেয়ে, কখন হলো এসব? জ্বর বদলে কি করে? দয়া করুন, মেরে ফেলুন আমায়। ইফরা বিড়বিড় করে। আরাধ্য কিছুটা ঝুঁকে গিয়ে শুনতে চায় সে কথা, তবে কানে আসে না। মাত্র অধিক জ্বর বাড়ছে। বিছানা ছেড়ে গোসলখানার দিকে এগিয়ে যায় আরাধ্য। চোখে মুখে পানি ঝাপটা মারে। আয়নায় প্রতিবিম্ব পড়ছে। ডান ভুরুর কাছে লাল কিছু একটা লেগে রয়েছে। আরাধ্য তাকায় আয়নার দিকে। শান্ত মুখে এক পৈশাচিক ছাপ, বাঁকা হাসি। ভীষণ ভয়ঙ্কর লাগছে মুহূর্তটাকে। পাশ হতে সাবান হাতে তুলে ঘষতে থাকে। হাত ধোয়া হতে উল্টে পাল্টে দেখে। আর চোখ কিছু বলছে। ওই যে বিছানায় শুয়ে থাকা তার বোকা মানবীর নজরে যদি এই হাসি পড়তো, তবে তার রহস্য খুঁজতে ঘৃণা জন্মাতো। তখন কি এই লোকটা তা মেনে নিত? খুব নিত। ভালোবাসা হজমের থেকে ঘৃণার পাত্র হওয়া অনেক সহজ। এটা এক রক্তের গীতওয়ালা তৈরি হওয়া কথা। এক বালতি পানি হাতে ঘরে এলো বিছানার কাছে। ওটাকে রেখে এগিয়ে যায় মাটিতে পড়ে থাকা মোমবাতির কাছ থেকে। ওটা তুলে আবারও আগুন দেয় তাতে। আলমারির থেকে পাতলা কাপড় নিয়ে আসে ইফরার কাছে। আরাধ্য মেয়েটাকে কিছুটা সরিয়ে শুয়ে দেয়। বালতি হাতে পানি ঢালছে তার মাথায়। বেশ কিছু সময় পানি ঢালার পর তোয়ালে হাতে মুছে দেয় মাথাটা। ইফরার ব্লাউজের উপরিভাগ ভিজে উঠেছে।
আরাধ্য তাকালো একবার সেদিকে, ঠোঁটের ফাঁকগুলি একটা চসূচক শব্দ বেরিয়ে এলো তার। শুকনো কাপড়ে ইফরার গলার পাশ মুছিয়ে আরাধ্য এগিয়ে যায় বেলকনির দিকে। সিগারেট জ্বালালো, আকাশটা নিকষ কালো, চাঁদনি তারার দেখাও মিলছে কম। আরাধ্য সিগারেটের লম্বা এক টান দিয়ে মুখ ভর্তি ধোয়া ছুঁড়ে আকাশ পানে। দূরের ঘরটায় আলো জ্বলছে, সেদিকে কিছু সময় তাকিয়ে থেকে সিগারেট শেষ না করেই ঘরে ফিরে। ইফরার চোখের কোণে হালকা পানি। আরাধ্য তাকায়, মাথার চুলগুলো একবার টেনে বলে, তোমার এই পুরুষ নারী লোভী নয়, কোনো কালে ছিল না, তবে তোমার কাছে এলে পুরুষত্ব ফিকে মেয়ে। আজ ইফরা আরাধ্যর কথাই উত্তর গল না, যদিও সবসময় চুপ থাকে। যখন মুখ খুলে তখন 2-3টা তিতা কথা ওঠে। জ্বর কমেছে কিনা দেখে নিয়ে দুহাতে জড়িয়ে ইফরাকে উদাম শীতল শরীরে গরম নিঃশ্বাস কামনা জাগিয়ে তুলছে। সেদিকে খুব একটা পাত্তা দেয় না, না দিয়ে 2-1বার বইয়ের চুলের ফাঁকে হাত বুলিয়ে ঘুরে ঘুমিয়ে যায়। দিনটা শুক্রবার। বেশ বেলা করে ঘুম থেকে ওঠে ইফরা। জ্বর নেমেছে, শরীরে এক অসম্ভব ব্যথা অনুভব করছে। আবহাওয়া তীব্র প্রখর, গ্রীষ্মকালীন আবহাওয়ার ছোঁয়া। আরাধ্য ব্রাশ হাতে ছাদের দিকে এদিক ওদিক সময় হেঁটে আসে। ইফরা বেলকনিতে দাঁড়িয়ে, আরাধ্য সেদিকে উকি মেরে ঢুকে যায় ফ্রেশ হতে। মিনিট 5 পর বেরিয়ে আসে, চোখে মুখে পানি। বিছানার কোণ হতে তোয়ালে তুলে এগিয়ে যায় বেলকনিতে। ইফরা আনমনে। জ্বর কমেছে? আরাধ্যর কথা কানে গেছে কিনা ঠিক বোঝা যায় না। মেয়েটা এক মনে তাকিয়ে বাগানের গাছগুলো দেখছে। আরাধ্য ইফরার নজর সই একবার তাকিয়ে বলে, ব্যায়ামের শরীর, আমি ছুঁয়ে দিলে সহ্য হবে তো? নজর ঘোরাই ইফরা শান্ত চোখে তাকিয়ে থাকে লোকটার দিকে। আরাধ্য হেসে বলল, ভং ধরেছ কেন? রাতে কোথায় ছিলেন? কি করেছেন? খুন করে ফিরেছেন না মারামারি করেছেন আপনি? আরাধ্য ঠোঁট উল্টিয়ে সব প্রশ্ন শুনে বলল, দম নাও, এবার তো হার্ট ব্লক হবে। উত্তর করুন। কিছু করিনি, কাজ ছিল। মিথ্যা ওড়াচ্ছেন। কিছু সময় ভাবার মতো করে গাঢ় হয়ে বসে রইল আরাধ্য। ঠিক বলেছি কি না? বড্ড বুলি ফোটে তোমার মুখে। কঠিন হয় ইফরার কণ্ঠ। প্রসঙ্গ পাল্টাচ্ছেন? আরাধ্য পুরোদমে আগ্রহ করে মেয়েটার প্রশ্নে হাতে তোয়ালে কাঁধে রেখে ঘরে ঢুকে যায়। মেয়েটা দাঁতে দাঁত চেপে চোখ বুজে নিল। আরাধ্য ঘরে এসে সিগারেট ঠোঁটে চেপে লাইটার খুঁজে চলেছে। এদিকে যদিও কোথাও না পেয়ে গলা ছাড়ে। এরা ইফরা ঘরে আসতেই আরাধ্য কপাল উছিয়ে বলে, মাঝখানে সরিয়েছে কেন? ছুঁয়ে দেখিনি। আরাধ্য অকপটে হাসে। মিথ্যে বলছো? প্রয়োজন মনে করছি না। মানে না। আরাধ্য জোরপূর্বক হাত বাড়িয়ে চাইল। ওটা দাও। নেই। চাহিদা কি? চমৎকার হাসলো ইফরা। ফন্দি কাজে দিয়েছে। ঠোঁট কামড়ে একবার ঢোক গিলে বলল, বাড়ি যাব, একটু নিয়ে যাবেন? আরাধ্য সিগারেটের আঙ্গুল চেপে বিছানায় বসে। এই যে শুরু হলো চা পাওয়া, মরণ জ্বালা। স্ত্রীর চাহিদা পূরণ স্বামীর ধর্ম। ধর্ম? শোনো মেয়ে, নারী ততক্ষণ সুন্দর যতক্ষণ এদের দাবি নেই, না হলে চেংড়ির দল দাবাইতে দাবাইতে শহীদ বানায় ছেড়ে দেয়। রসিকতা মোটো ভালো লাগে না ইফরার। মুখটাই বিরক্তির ছাপ। আরাধ্য ডাকলো, এরা? নতুন এক নাম। ইফরা অবাক হলো। এত সময় খেয়াল না নিল এখন হয়েছে। আরাধ্য আবার বলে, এদিকে এসো জলদি। এগিয়ে এসে দাঁড়ালো ইফরা। হ্যাসকা টানে কোলের উপর বসিয়ে নিল তাকে। পেঁচানো চুলগুলো খুলে যেতেই গভীর এক নিঃশ্বাস টেনে মুখ ডুবালো তাতে। কবে যেতে চাইছো? আরাধ্য এলোমেলো চুলে নাক ঘষে। ইফরা অত্যাচার সহ্য করে বলে, আজ বিকেলে। মুখ তুলে চায় আরাধ্য। ডানে বামে একবার চোখ ঘুরিয়ে কিছু একটা ভেবে নাই। আর নয়, পরে যাবেক্ষণ। কবে? আবার ঘ্রাণ সুখে আরাধ্য। মেয়ের কালো ঘন কেশ হতে মিষ্টি এক সুবাস নির্গত হয়। বড় নিঃশ্বাসে আরো দুবার টেনে বলে, চুরি কি মেখেছ? কথা পাল্টাবেন না দয়া করে। কাল যেও। অস্থির মন একটু শান্ত হলো বুঝি ইফরার। কিছু সময় অন্যমনস্ক হতেই সুযোগ লুফে নেয় আরাধ্য। ইফরার কাঁধে চুল সরিয়ে চুমু এঁকে দেয় তাতে। আরাধ্য নমনীয় ছোঁয়ায় শরীরের লোম দাঁড়িয়ে ওঠে ইফরার। মনে এক শীতল হাওয়া বয়ে যায়। আরাধ্য মুখ তুলে হাসকি সুরে বলে, রাতে কি হয়েছিল রক্ত কমলিনী? ভয় পেয়েছিলে? রাতের কথা মনে হতেই বুক কেঁপে ওঠে। আরাধ্যকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, আপনি খাবেন না? অনুসন্ধানী চোখে আরাধ্যর আর্মিতে কয়েক মাস গোয়েন্দা ফোর্স করেছিল। এ চোখের দৃষ্টি বলছে মেয়েটা ভয় পাচ্ছিল। আরাধ্য হাসে, বাম গালে টোল ফুটেছে। সুন্দর হাসি। ইফরা বিরক্ত হয়। ভ্যানিটি ডয়ার হতে লাইটার এনে বাড়িয়ে দেয়। আরাধ্য ঠোঁটে সিগারেট চেপে বলে ওঠে,
ধরিয়ে দাও। ছি, উচ্চস্বরে হেসে ওঠে আরাধ্য। লাইটার হাতে নিয়ে সিগারেটে আগুন দিয়ে বলে, টানবে নাকি দেবো? দেই? লজ্জা করছেন আপনার এসব বলতে? সিগারেট ফুঁকিয়ে আঙ্গুলে চেপে ধরে একটু ঘুরিয়ে নেয় আরাধ্য। মুখ ভর্তি ধোয়া ফুতে উড়িয়ে ছাড়ে। বেলা ঘুরিয়ে দুপুরে কাছাকাছি। গ্রামের শোকের ছায়া ভিড় জমেছে। মাতব্বর বাড়ির উঠোনে একটা সাদা লুঙ্গি, তার উপরে গেঞ্জি পরনে মাটিতে বসে আছে মাতব্বর। নূরজাহান আহাজারি করছে। এক টুকরো সাদা কাপড়ে পেঁচানো একটা মুন্ডু রাখা সামনে। জনে জনে মানুষ আসছে কাটা মুন্ডু দেখতে। মাতব্বরে ঠাই বসা, মুখে নেই কোনো কথা, চোখ জোড়া লাল। বাপের চোখের সামনে ছেলে কাটা মুন্ডু পড়ে রয়েছে। জনে জনে কানাকানি করছে কিছু একটা। রাইসা এসেছে মায়ের সঙ্গে দেখতে। তার মুখেও ভয়ের ছাপ, চোখে মুখে অদ্ভুত এক তৃপ্তি, ভয়ঙ্কর প্রশান্তি। দুনিয়ার বুক হতে এক জানোয়ার বিদায় নিয়েছে ভাবতে শুকরিয়া করছে। তবে ব্যতীত হয় নূরজাহানের কষ্টে। মায়ের মন। জোহরা বেগম এগিয়ে গিয়ে দাঁড়াতে চেঁচিয়ে ওঠেন নূরজাহান। ও জোহরা, জোহরা, জোহরা রে, আমার মানিক নাই। কেডা আমার মানিক রে খাইরা নিল, কেডা আমার বুক খালি করলো। আল্লাহ, ওরে আল্লাহ, এত নিষ্ঠুর কেন তুমি? আল্লাহ, জানোয়ারের দল আমার মানিকের দেহ কি করছে? ও জোহরা। জোহরা বেগম হু হু করে কাঁদছেন। রাইসার কান্না পানা এত আহাজারি যেন মনে ধরে না তার। কিছু সময়ের মধ্যে পুলিশ আসে, সকলকে কিছুটা দূরে যেতে বলে, সিল করে দেয় জায়গা তাদের তদন্তের সুবিধার্থে। কানে ফোন, চোখে কালো চশমা, পরনে সাদা শার্ট, কালো প্যান্ট পরা। ফর্সা কারণে কাব্যর চেহারায় চোখ আটকে যায় রাইসা। লোকটা মাত্রা অধিক সুন্দর। কাটা মুন্ডুর একদম কাছে এসে ফোন নামায় কাব্য। চোখের কালো চশমা খুলে সকলের দিকে একবার তাকিয়ে গ্লাভস হাতে মুন্ডু নেড়ে চেড়ে দেখে মাতব্বরের কাছে এসে দাঁড়ায়। মাতব্বর ঠিক বসা। কাব্য বলল, শরীফ চৌধর। মাতব্বর দৃষ্টি উঁচিয়ে তাকালেন। কাব্য ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করে নেয়। আপাতত আমরা সামিউল চৌধর চয়নের লাশ মন্টু নিয়ে যাচ্ছে। অবশ্যই সময় করে থানায় আসবেন। মাতব্বর কথা বলে না। কাব্য বুঝে লোকটা শোকাহত। সে কথা না পারিয়ে লাশের অংশবিশেষ গাড়িতে তুলে বলে। বেলা 2টা নাগাদ বাড়িতে পুলিশ এসেছে। চেয়ারম্যান ব্যস্ত হয়ে কথা বলছেন। রুনুর মা এসে 2 কাপ চা দিয়ে যায়। চেয়ারম্যান টেবিল হতে 1 কাপ চা কাপের দিকে এগিয়ে দিয়ে অপর কাপ তুলে নিলেন নিচের হাতে। আরাধ্য বেরিয়েছে বলতে তাকে জোর করে জুম্মার নামাজে পাঠানো হয়েছে। যেতে চাইছিল না। তার ভাষ্যমতে সপ্তাহে 6 দিন আকাম করে। একদিন মসজিদে গেলে নাকি মসজিদ তাকে নিয়ে খিল্লি ওড়াবে। ইপরা শুনে না এসব জ্ঞান। একটু জেদ ধরল, আরাধ্য মানল। ভুল জায়গায় জেদ খাটবে না তার, বেজায় ক্ষিপ্ত হবে তার ঘরণী। এর হুটহাট রেগে যাওয়ার একটা ব্যারাম আছে। কাব্য চাতে এক লম্বা চুমুক দিয়ে বলল, আপনার খাস লোকের ছেলে খালাস হয়ে গেল, তবে আপনারা ছায়ার দেখাও মেলেনি। কাহিনী কি চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান হাতে চায়ের কাপ ঘুরিয়ে বলল, প্রায় 40 জন লোক আমার কাজে খাটে, তাই বলে কি সবার খোঁজ নেওয়া আমার কাম্য অফিসার? আসলে তা ঠিক নয়, তবে কর্মচারীর কর্মের সাথে খানিক খোঁজ খবর রাখাটাও আপনার দায়িত্ব নয় কি? তাহলে ঘরের বউ আর পরনারী দুটোই সামাল দিতে বলছেন? মানে? কাব্য চমকিত হলো। চেয়ারম্যান তার দিকে একটু ঝুঁকে এলো। আমি মালিক, আমার কাজ দরকার, কারো ঘরের খবর না। দুজনের মাঝে নীরবতা চলছে। আরাধ্য সদর দরজা দিয়ে ঢুকছে, সাথে রেজা। আরাধ্য রেজার কাঁধে হাত রেখে তুলে তুলে গান গাইছে। প্যান্টে তালি বড়া পকেট খালি, চুলকি দিলে শালা মুখে গালি। আরাধ্য থেমে যায়। পরের লাইন রেজা গাই। জীবন যতই হোক এদোগলি, মনের ঝোপে ফোটে প্রেমের কলি। হঠাৎ অন্দরমহলে চোখ পড়তে শুষ্ক ঢোক গিলে রেজা। গান থেমে যায়। মিয়ে যাওয়া মুখে তাকায় আরাধ্যর দিকে। এই শালা পুলিশ দেখলে বুক ধরফর করে তার। এই মালগুলো খুব একটা সুবিধা নয়, বলা যায় না কখন কিসে ফাঁসায়। কাব্য বসা ছেড়ে এগিয়ে আসে, চরকির মতো একখান পাক দিয়ে তাকিয়ে থাকে আরাধ্যর দিকে। এতে ভুরু কুচকায় আরাধ্য। এই স্বভাবটা তার স্কুল জীবনের। স্কুলের হেডমাস্টার মশাইয়ের এই স্বভাব ছিলেন। তিনি ক্লাসে ঢুকে কোনো ঝামেলা দেখলে ভুরজোড়া কুচকে নিতেন। প্রায় ঘণ্টাখানেক সময় লেগে যেত তা ঠিক হতে। এই স্বভাব রপ্ত করেছিলেন আরাধ্য। খুব একটা ভালো স্বভাব নয়। কাব্যের চাহনি স্থির। আরাধ্য বলল, কি অফিসার, নজরে গেল নিচ্ছে দেখে? আচ্ছা, আমার ওপর ছেলেদের প্রতি চাহিদা নেই। ছেলে সব কেমন থামে আরাধ্য। ঠোঁটের উপর আঙ্গুল রেখে ভাবুক হয়ে বলে, তুমি মাল আবার ওটা নাকি কি জানি বলে? সমকামী ছোট নবাব। রেজা কথায় ঘাড় কাত করে তাকালো আরাধ্য। রেজা বেকল হাসলো। আরাধ্য তার কাঁধ থেকে হাত নামিয়ে বলল,
সমকামী কি গিয়ে বলে বেটা, বাংলা বললে অশ্লীল হয়ে যাবে, ইংলিশ ছাড়বি বুঝলে? কাব্য এক ভুরু উঁচিয়ে বলল, ছোট নবাব নামটা বেশ টুইস্ট, কিন্তু 1756 থেকে 1757 সম্ভাব্য সময় ছিল সিরাজউদ্দৌলা, বর্তমান সময়ে আপনার ছোট নবাব। আরাধ্য শুনল, পাশ কাটিয়ে সোফায় গিয়ে বসে ডানে বামে কাঁধ নাড়িয়ে আড়মোড়া ভেঙে বলল। আমিময় টুইস্ট, যেমন বিরিয়ানির আলু। কাব্য হাসল। বিরিয়ানিতে যে মাংসের পিসটাও থাকে ভুলে যাচ্ছেন, আরও তো কেবল অপশনাল। হাতের ব্যাপারে মাংসের খোঁজে কি কাজ বলুন? রেজা বড় বড় শুষ্ক ঢোক গিলছে, পিলে দম নিচ্ছে, ভয়ে মুখটা শুকনো। কাব্য এসে দাঁড়ালো। এই বাড়িটার পুরোটাই যেন কোনো এক রহস্য লাগছে। খানিক চোখ বুলিয়ে বলল, তো মীরবাড়ির বংশ পরম্পরা নিশ্চয়ই মাংসের ব্যবসা চলে, কি বলেন, ঠিক বলেছি কিনা? ও হবে একটা বংশের ধাঁচ। কাব্য ডান কাঁধ কিছুটা কাত করে বলল, তাহলে কি ধরে নিব আপনিও এই ব্যবসায় আছেন? ঝেড়ে কাশি দেন মেয়ে, এত রসে টুকলে আবার ডায়াবেটিস হবে। খুনের ব্যাপারে আপনি নেই তো সাহেব? প্রমাণ পেয়েছেন? কাব্য মাথা নাড়ালো। এখনো নেই? আর্ধ কপাল কুচকে বলল, শুনুন অফিসার, পুরান পাগল, সহজে চেতি না, তাই বলে চাঁদবেন না। আমি বল ভীষণ যাওরা, হিসেব কিন্তু বালা লাগালেও গুনবো না। আহা, রাগেন কেন? রেগে গেলেন তো হেরে গেলেন, মির্জাফরের কিন্তু অভাব নেই। আর্ধর ক্ষিপ্ত মস্তিষ্ক এত ঠান্ডা কোনো কালেই ছিল না। কোনো মতে দাঁতে দাঁত চেপে সংবরণ করলো নিজেকে। কাব্য বাঁকা হেসে বলল, চেয়ারম্যান সাহেব খানিকটা ত্রাণ দিয়ে সাহায্য ছেড়ে দিবেন আশা করছে। সবে ছেলে মরেছে, শোক কাটাতে সময় লাগবে তাই নয়? চেয়ারম্যান কিছু সময় তাকিয়ে দেখে কাব্যর মুখটা। চেয়ারম্যানের বাম ভুরুর উপরে বেশ বড় একটা কালো তিল রয়েছে। এটা তার দাদা ছিল, সেই সূত্রে তার রয়েছে। তবে কাব্যর সাথে তিলের মিল, ব্যাপারটা ভাবুক। তিনি কিছুটা সময় স্তব্ধ থাকেন। আজ তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। কাব্যর কথাই চমকিত হয় চেয়ারম্যান। টেবিল হতে ফাইল তুলে বেরিয়ে যায় কাব্য। তার যাওয়ার পানে তাকিয়ে থাকেন তিনি। আর তো চোখ বুজে গা এলিয়ে দিতেই তিনি বললেন, ঘটনার সূত্রপাত নিশ্চয়ই তুমি। আরাধ্য দু চোখ বন্ধ রেখেই বলল, যে কোনো ঘটনা? সত্যি বুঝে উঠছো না নাকি বুঝতে চাইছো না? যদি বলে দুটোই। চেয়ারম্যান বিরক্ত নিজের উপর। দিন দিন এই ছেলের উগ্রতা সীমা ছাড়িয়ে চলছে। নিজেকে নিয়ে ভয় নেই? কি বলেন আব্বাজান, আমি ডরাইছি, ভীষণ ভয় পেয়েছি। জলদি লোহা পরে পানি খেতে হবে, আমি পানি খেয়ে আসি। কথা শেষ করে এক ঝটকায় উঠে দাঁড়ায় আরাধ্য। চেয়ারম্যানকে পাশ কাটিয়ে সিঁড়ির দিকে কিছুটা এগিয়ে ডাকে রেজাকে। শামশির পুত। রেজা এগিয়ে আসে। আরাধ্য তার দিকে ঝুঁকে কানে কিছু একটা বলে। কথা শেষে রেজা মুচকি হেসে বলল, আপনি মহান সাহেব। কথা বলে দুহাত একজোর করে মাথা ঝোঁকায় রেজা। আরাধ্য ডান হাত উঁচিয়ে বলল, বেঁচে থাকো বাচ্চ, দিলাম দোয়া করে, খাও ভিক্ষা করে। রেজা খুশি মুখে পানসে হয়ে যায়। অবাক চোখে তাকিয়ে বলল, আচ্ছা, আপনার মহত্বের গুণ কি ছোট নবাব? এই যে কেউ হাঁটু পানাতে নামতে চাইলে তাকে গলা অবধি চাপিয়ে দেওয়া। রেজার মনে হচ্ছে সে ধর্ষিত। আরাধ্যর কথায় ধর্ষণ হয়েছে তার। এ লোক সব পারে। মুখটা হা করে জড়বস্তুর মতো ঘুরে চলে যায় সে। আরাধ্য একটু হাসলো। চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে এগিয়ে গেল ঘরের দিকে। ইফরা নকশি বুনছে, বিছানার উপর রুমালের ফুল তুলছে। অরুণিমার ঘর হতে সব সরঞ্জাম এনে রেখেছিল। আরাধ্য বেরিয়ে যেতে কাজে লেগে গিয়েছিল। এই মেয়ে, কাজ নেই, এসব কি করছো? ইফরা চমকে ওঠে, দ্রুত সহিত হাতের কাজ ফেলে উঠে দাঁড়ালো। মুখটা কাচমচে হয়েছে। আরাধ্য এগিয়ে আসে, একধানে তাকিয়ে থাকে টানা টানা চোখের পানে। ধীরে ধীরে আরও কাছে এসে দাঁড়ায়। ইফরার দৃষ্টি তখনও আরাধ্যর মনি চোখ জোড়ায়। আরাধ্য দৃষ্টি স্থির রেখে পাঞ্জাবির পকেট হাতে এক মুঠো খুরমা বের করে ইফরার হাতে ধরিয়ে দিল। ইফরা তাকালো, তাজ্জব বনে গিয়েছে। মুখটা ফাঁকা করে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকলো। আরাধ্য ঠাউরে নিল না। কিছুটা সরে গিয়ে পাঞ্জাবি খুলে শরীর উদাম করলো। এসব কি? মালপোয়া চাটন দাও। মস্করা করছেন? আরাধ্য হাসে, বিছানার দিকে ঝুঁকে বালিশ হাতে সিগারেট বের করে। ইফরা আবার বলল, মসজিদে খুরমা দিয়েছিল? দিয়েছে হয়তো। আপনি হাত পেতে নিয়েছেন? আরাধ্য ঠোঁটে সিগারেট চাপলো। টেবিলের উপর হতে লাইটার নিয়ে আগুন দিয়ে লম্বা টানে মুখ ভর্তি ধোয়া ছুঁড়ে বলে, পলিথিন নেই নে, তাই টুপি পেতেছিলাম। সারাটা খুরমা দিবে জানলে বাড়ি হতে পলিথিন নিয়ে যেতাম। আমায় দিলেন যে? ঠেলে ঠুলে মসজিদে পাঠালে। এখন খুরমা এনে না দিলে যদি সব ফসকে যায়, তাই নিচের সাথে শামশির পুতের খুরমাও দখল করে এনেছে। সব মিস দেওয়া যাবে না। ইফরা হাঁ করে তাকিয়ে রইল। এই লোকের কথায় উত্তর করার কিছু পেল না, শুধু অবাক হলো। আরাধ্য কাছে এলো তার।
হাত থেকে একটা খুরমা তুলে ইফরার মুখে দিয়ে বলল। খেয়ে তোমার অনুভূতি বলো। ইফরা এবার অবাকের সপ্তম আকাশে। আরাধ্য এগিয়ে যায় বেলকনির দিকে। রেলিংয়ে গা ঠেকিয়ে সিগারেট ফুঁকতে থাকে। ইফরাও তার পিছু পিছু এসে দাঁড়ায় সেখানে। আপনার মন মেজাজ ঠিক আছে? কাহিনী কি? এই লোককে ভালো কথাও বলতে নেই। ইফরা নিঃশ্বাস ছাড়ে। কিছু নয়, এমনি বলেছি। আরাধ্য বাঁকা চাহনিতে ইফরাকে দেখে নিয়ে এক হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে এসে বলে। এভাবে কথা বলনি কখনো। দোষ করেছি নিশ্চয়ই। আরাধ্য থমকালো। সিগারেটের শেষ অংশ টান দিয়ে রেলিংয়ের বাহিরে ছুঁড়ে বলল। বড্ড প্রশ্ন বাঁচাও তুমি। ইফরা নড়ে, ছাড়তে চাই নিজেকে। আরাধ্য শরীর হতে সিগারেটের গন্ধ আসছে। নিঃশ্বাসে মিশছে তা। ছটফট করছে মেয়েটা। আরাধ্য বলে। ঘৃণা লাগছে? বলেনি, তবে নিজেই নিজেকে ঘৃণিত প্রমাণ করতে চাইছেন। ঘৃণা করো না। তবে কি ভালোবাসো? আপনি বুঝি ভালোবাসার মতো মানুষ? আরাধ্য হাসলো। ইফরাকে পাক দিয়ে নাক ঘেঁষালো কাঁধে। ভালোবাসো না, ঘৃণা করো। তবে করোটা কি? ইফরা নিশ্চুপ থাকে। আরাধ্য তার কোমরে হাত দিয়ে কোমর বন্ধনী হাতে পড়ে। আলগোছে একবার হাত বুলিয়ে হাসকি টোনে বলে। ভালো না বাসো, আমাকে তোমার কোমর বন্ধনীতে আটকে রেখো। রাত্রি ছায়ে ঢেকে দিও আমার সমস্ত উচ্চারণ, যেন তোমার নীরবতার গভীরে বিলীন হয়ে যাই আমি। এই নীরবতায় লুকিয়ে আছে এক প্রাচীন মন্ত্র, যেখানে অচিরেই শুনতে পাবে তুমি আমার হৃদয়ের গোপন স্পন্দন। রাতের আধারে কাশিমপাড়া পল্লী সেজে উঠেছে। দিনে নিশ্চুপ মারা হয়ে থাকা পল্লী রাত হলে নতুনভাবে সাজে। এক এক করে সব ঘরে বিদ্যুৎ জ্বলে ওঠে। ঘরে ঘরে নারীদের সাজানো হচ্ছে পুরুষদের খরা হিসাবে। এ যেন নিত্যদিনের খেলা এর নিষিদ্ধ পল্লীতে। বেশ লাস্যময়ী সাজে, চুলের বেনি নাচাতে নাচাতে বিলাসীর কাছে আসে লতা। বিলাসীর কাঠের চেয়ারে পা তুলে বসেছে। পরনে লাল একটা শাড়ি, মুখে ভারী মেকআপ, কপালে লাল ইয়া বড় একটা টিপ। লতা বারবার মুগ্ধ হয় বিলাসী রূপে। গায়ের রং ভীষণ রকম উজ্জ্বল। বয়স বেড়েছে, তবুও চামড়ায় ভাঁজ নেই। লতার মাঝে মাঝে নিজের গায়ের রং নিয়ে আফসোস হয়। বিলাসী দরজায় তাকায়। লতা দাঁড়ানো, আঙ্গুলে গাল ঠেকে বলল। কি রে সেমরি, সাইজা লইছস? আঙ্গুলে গাল ঠেলে বলল। বিলাসী হাত বাড়িয়ে ডাকলো। লতা এগিয়ে আসবে, ঠিক এমন সময় ঘরে প্রবেশ করলো ওসমান। লোকটার বয়স 30 ঊর্ধ্বে হবে। বেশ তাগড়া লোক ওসমান। এগিয়ে গিয়ে বিলাসীর কানে কানে কিছু একটা বলল। বিলাসী অবাক চোখে তাকালো। ওসমান ইশারায় তাকে শান্ত হতে বলল। বিলাসী ইশারায় সবাইকে ঘর ফাঁকা করতে বলে। লতার এগুলো না, সে ঘর ছাড়লো। তবে বিষয়টা তার আমলে এসেছে। গণ্যমান্য কেউ হবে হয়তো। পুরো ঘর ফাঁকা হতে চেয়ারম্যান আসলো। পরনে কালো পাঞ্জাবি, সাথে সাদা পায়জামা, মুখে দাড়ি, তবে বেশি বড় নয়। চুলগুলো উপর দিয়ে চিরুনি করা। বিলাসী দেখলো লোকটাকে। বরাবরই ভীষণ আকর্ষণীয় লাগে। তা এই লোক যাই পড়ুক না কেন। বিলাসী পানের পিছ ফেলে উঠে দাঁড়ালো। চেয়ারম্যান এগিয়ে এসে বিলাসীর চেয়ারে বসলো। হ্যাঁচকা টানে নিজের কোলের উপর বসালো বিলাসীকে। বিলাসী ঘৃণায় নাক মুখ কুচকালো। চেয়ারম্যান বাঁকা হেসে বলল। মুখ ফিরিয়ে নিলে যে? তাহলে কি করা উচিত? চেয়ারম্যান বিলাসীর চিবুক নিজের দিকে ফিরিয়ে নরম স্বরে বলল। এত বছর পর দেখা, খাতির করবে না? বসুন, চা পান আনতে বলছি। চেয়ারম্যান তাকিয়ে থাকে। বিলাসী ফিরল না তার দিকে, মাথা নিচের দিকে করে বসেছে। বিলাসী চোখের মনে বাদামি ঘন পাপড়ি রয়েছে। সে চোখে চিকন কাজল পরলে বেশ লাগে, তবে বিলাসী বরাবরই মোটা কাজলে প্রলেপ দেয়। চেয়ারম্যান হাঁপ ছাড়ল। আমার দিকে ফিরে থাকা অপরাজিতা, আমার কিন্তু অবমাননা পছন্দ নয়, ভুলে গেছো? বিলাসী সহসা উত্তর করল। আপনি ক্ষমতাবান মানুষ, তুচ্ছ তাচ্ছিল্য সইবে না, এটা স্বাভাবিক। ওটা কেবল নারীর জন্য। কথার ফুলজুরি করছে মুখে। চেয়ারম্যান ঘাড় কাত করে তাকিয়ে রইল। মুখে একটা অদ্ভুত হাসি লেগে রয়েছে। বিলাসী তাকালো তার দিকে। তিলে তিলে শেষ হয়ে এক পাপ নগরী করেছি, এতটাও দুর্বল ভাববেন না। শক্তিও বেড়েছে নিশ্চয়ই কয়েক গুণ। পরীক্ষা নিতে হয় তবে। বিলাসী করুণ চোখে তাকায়। চেয়ারম্যান বলে। পুরুষ ছুলে কলঙ্ক, তবুও নারী দেহের এত জ্বালা কেন? উত্তর দিতে পারবে? বিলাসী নিশ্চুপ থাকে। চেয়ারম্যান কথার প্যাচ ভালো পারে। কিভাবে যেন কথার জালে জড়িয়ে ফেলে সবাইকে। চেয়ারম্যান আবার বলল। অভিযোগ অভিমানে দূরত্ব করেছো, সে কবে এক রাতের একটু হলেই আজ নরকে পাড়ি দিয়েছো। এটা কি ঠিক হয়েছে? ভুল? হ্যাঁ ভুল, ঠিক, ওটা ভুল ছিল। আমি সুযোগ দিয়েছিলাম বলেই না ভুলটা হয়েছে। যে দুঃখ আমার নিজের বোনা, সেই দুঃখে আফসোস নেই। চেয়ারম্যানের মুখ মলিন লাগে।
বিলাসীর চোখ ছলছল করছে। চেয়ারম্যান জিজ্ঞেস করলো, তোমার চোখে অশ্রু অপরাজিতা, ব্যথা পেলে? আমি অপরাজিতা নই, ডাকবেন না আমাকে সেই নামে। অপরাজিতার অকাল মৃত্যু হয়েছে, আমি বিলাসী। বিলাসী ডাকুন। বিলাসী চোখ বুজে নিল, টুক করে এক ফোঁটা পানি গড়ল। সে পানিটুকু আঙ্গুলে মুছে নিল। চেয়ারম্যান কিছুটা ঝুঁকে আসে, বিলাসী চুলের মুঠি চেপে মাথা এগিয়ে এনে তার মাথা ঠেকায়। বিলাসী মুখ ফিরিয়ে নেয়। দুজনে নীরবতার মাঝে হঠাৎ চেয়ারম্যান কাপা গলায় বলে, আমার সন্তান কোথায় অপরাজিতা? বিলাসী তো ছিটকে সরে গেল, মুহূর্তে শক্তিহীন হয়ে পড়ল, ভয়ে ভয়ে চোখে তাকালো। চেয়ারম্যানের দৃষ্টি শান্ত। বিলাসী উঠে কিছুটা দূরত্বে সরে যেতে সে চেয়ারে হেলান দেয়। বিলাসী হাত মুঠো করে প্রশ্ন করে, কি বলছেন? কিসের সন্তান? আমার সন্তান, তুমি অন্তঃসত্ত্বা ছিল অপরাজিতা। খবর পেয়েছিলাম, টাকা পাঠিয়েছিলাম আমি, পেয়েছিলে? কোনো সন্তান নেই, আপনি চলে যান। বিলাসীর গলা কাঁপছে। চেয়ারম্যান উঠে এসে দাঁড়ালো সামনে। বিলাসী ঘৃণায় এবারও মুখ ফিরিয়ে নেয়। বুকে ঝড় উঠেছে। এই পাষাণ মানুষ এত বছর পরে এসে এসব কি বলছে? চেয়ারম্যান বিলাসী দুই বাহু চেপে ধরল। আর কত বছর লুকাবে, ধোঁয়াশায় ডাকবে? আমি ব্যথাতুর অপরাজিতা। সে রাতের কিছুতে আমার হাত ছিল না, আমায় ক্ষমা করো অপরাজিতা। চেয়ারম্যান খানিক দম নেয়, এরপর বলে, সব আসামি একবার সুযোগ পায়। আমিও চাই, আমার সন্তানের মুখ দেখতে চাই অপরাজিতা। আমি আসছি অপরাজিতা। বিলাসী চোখে চোখ রাখলো। আপনি বড্ড পাষাণ লোক, জানেন? সুখে লাগিয়ে অভুক্ত আমার হৃৎপিণ্ড আপনি কিনা আঘাত কইরা বলেন দুঃখিত। চেয়ারম্যান হাত বাড়িয়ে আবারও ছুঁয়ে নিবে, তার আগে দূরে সরে গিয়ে দুহাত জোর করে বিলাসী বলে, আপনি দয়া করে আসুন। আপনার কোনো সন্তান নেই। আমি অন্তঃসত্ত্বা ছিলাম না, কখনোই না। আপনি ভুল খবর পেয়েছেন। চেয়ারম্যান কথা গিলে ফেলে। এত বছর পর সন্তানের খোঁজে এসেছে ভেবেই নিজের কাছে লজ্জিত সে। কি হয়েছে তার? কাব্যকে দেখার পর হতেই ভীষণ অস্থির সে। বিলাসীর দিকে একবার তাকে দৃষ্টি সরিয়ে নিয়েছে। তবে আবার আসবো আমি। চেয়ারম্যান বেরিয়ে গেলে বিলাসী ধপ করে মাটিতে বসে পড়ে, হামা করে কান্না শুরু করে। খামচে ধরে মাথার চুল, একে একে এলোমেলো করে সব সাজ। এশার নামাজ শেষে বারান্দায় দাঁড়িয়েছে মানহা। আকাশে মেঘ নেই, ভীষণ স্বচ্ছ। অর্ধচন্দ্র দেখা মিলেছে বাতাসে, গাছের পাতা দুলছে, সাথে এক অদ্ভুত আর্দ্র মিশেছে। রাত তখন 9:15। হঠাৎ অন্দরমহলের হইচই ভেসে আসে, নিচে গোলমাল লেগেছে। মাথায় ওড়না টেনে নিচের দিকে রওনা হলো মানহা। অন্দরমহলের পরিবেশ গরম। মাগরিবের আগের দিকে আরাধ্য শহরে যাবে বলে তৈরি হয়ে বেরিয়েছে। সে শীতে পা রাখতে রেনুর মা এসে চাপটে ধরে তার। যা শালা, এবার কি এলি? হামা করে কেঁদে উঠল মহিলা। তার কান্না শুনে দ্রুত কদমে ঘর হতে বেরিয়ে আসে ইফরা। আচমকা কাউকে নিচের পায়ে জাপটাতে দেখে বিরক্ত আরাধ্য। রেনুর মা কাঁদছে। আরাধ্য নিজেকে সামলে পড়ল। কানে কি চাচি, উঠুন। রেনের মার কানে কথা গেল কিনা কে জানে, আরাধ্য হাঁক ছাড়ল। এইরা এদিকে এসো তো। ইফরা এগিয়ে আসে। আরাধ্য রেনুর মার দিকে ইশারা করে বলে, তোরও থাকে। ইফরা কাহিনী বুঝল না, তবুও সামনে গিয়ে রেনুর মায়ের হাত ধরে ওঠালো। অরুণিমা অজু করে ঘরে এসে বসেছিলেন, তসবি পড়ছিলেন। অবসরে তিনি এটা বেশি করেন। চেঁচামেচিতে তিনিও বেরিয়ে এসে দাঁড়ালেন। রেনুর মা সরে যেতে আরাধ্য পড়ল। কান্দেন কেন? জলদি ঘটনা বলেন। রেনুর মা হু হু করে কেঁদে উঠল। আরাধ্য ধৈর্য নেই, দেখা যাবে এক্ষুনি গালি ছুড়বে। অরুণিমা ছেলেকে চেনেন, তিনি এগিয়ে আসেন রুনুর মায়ের কাছে। না কাইন্দা আসল কথা বল সেমরি, কান্দিবার লাগছো কেন? আমার মাইয়া ছোট নবাব, আমার মাইয়া। আরেকবার যদি মাছের বাণীর মতো। আরাধ্য এতে ভুরু কুচকালো, আঙ্গুলে কান চুলকে বলল, আরেকবার যদি মাছের মতো প্যান প্যান করেন তো আমি আসি। রেনুমা অপ্রস্তুত হয়ে ধরা গলায় বলল, পাশের গ্রামের রমেশ মিয়ার পোলার লগে আমার মাইয়ার লাইন ছিল। আমার মাইয়া স্পোয়াতি মুখ পুরি সারে সর্বনাশ করছে ছোট নবাব। এরা তো খুশির খবর, আপনি মিষ্টি না আইনা কান্দেন কেন? ইফরা অবাক চোখে তাকালো আরাধ্যর গাছাড়া ভাবে। রাগে দাঁতে দাঁত চেপে ধরেছে। একটা মা কতটা অসহায় হয়ে তার মেয়ের কেলেঙ্কারি কথা বলছে, এ লোক কি তা বোঝে? ইফরা ভাবনার মাঝে আরাধ্য আবার বলে, এখন কি চাইছেন, মানে কাহিনী কি ওটা বলুন। রমিজের পোলা আমার মাইয়ারে আর সন্তান রে স্বীকার করে না। আইজ মাইয়া ফাঁসি নিবার গেছে ছোট নবাব। আমার এক মাইয়া
তার কিছু হলে আমি কেমনে বাঁচমু? আরাধ্য এসবে পাত্তা দিল না। রেনুমা আবারও কেঁদে উঠল। আরাধ্য তখন বেরিয়ে গিয়েছিল। বর্তমান মানহা নিচে ফাটা সিঁড়ির কাছে গাঢ় হয়ে দাঁড়িয়ে আছে। মানহা তাকে পাশ কাটিয়ে দাঁড়ালো। টেবিলের উপর 8খানা কাঁচা কুঞ্চি রাখা, ইতিমধ্যে দুটো ভেঙে থেতো হয়েছে। রেনুমা এক পাশে দাঁড়ানো। আরাধ্য একের পর এক বাড়ি দিয়ে যাচ্ছে শেহরামকে। ছেলেটা যন্ত্রণায় কুকড়ে উঠছে বারবার। ইফরা শান্ত চোখে দেখছে সব। তার চোখে বিন্দুমাত্র ভয় নেই। ব্যাপারটা ভীষণ তৃপ্তিদায়ক লাগছে। একের পর এক বাড়ি দিতে দিতে 3 নম্বর লাঠিটাও ভেঙে ফেলেছে আরাধ্য। চতুর্থ লাঠি হাতে নেবে ঠিক তখনই রেনু ছুটে এসে আঁকড়ে ধরে শেহরামকে। দুহাত জোর করে তাকিয়ে বলে, ওরে আর মাইরেন না ছোট নবাব, ব্যথা লাগতেছে হের শরীরে, করে যে আমার পড়তাছে। এই বাচ্চা তার না, কেউ নাই বাচ্চা ওর, তবুও মাইরেন না। শরীরের তীব্র ব্যথার মাঝেও শেহরাম ছলছল চোখে রেনুর দিকে তাকায়। আর্ধ রেনু মার দিকে তাকাতে তিনি মেয়েকে নিতে আসেন, তবে লাভ হয় না। রেনু আরও আষ্টে পিষ্টে ধরে শেহরামকে। আরাধ্য ঘাট ঘুরাই আলতো হাতে লাঠিতে একবার হাত বুলিয়ে ডাকে মানহাকে। বুলবুলি। মানহা পাশে দাঁড়ানো ছিল, তবুও শুনল না, বরং আরাধ্যর ডাক উপেক্ষা করে দাঁড়িয়ে থাকলো। কেন শুনবে সে? এই লোকের ডাক শুনবে না। আরাধ্য আবার ডাকে, এ যে মিম নুন হা, কানে কোন বাল আটকেছে যে আবার ডাক বাড়ি মারছে? যা তো শ্রবণ আসছে না? শুনছি, বলুন। জলদি এক জগ গরম পানি নিয়ে আয়, লগে দুটো বড়ি পাতা দিয়ে আরেক পাতিল বসাবি। শেহরম শুষ্ক ঢোক গিলে আরাধ্য ঝুঁকে তার গাল চেপে ধরে বলে, মেয়ের লগে সম্পর্ক করছো, লুতুপুতু করছো, ভ্রমর সাজে মধু শেষ করছো, এখন যখন ফুল চুকিয়ে যাবার উপক্রম তুমি সেগুলো পোল্টি মারো? আরাধ্য থামে। শেহরম কাঁপা কাঁপা গলেই বলে, আমি নির্দোষ, আমি কিছু করি নাই। যা শালা, কেস কি হলো? আজকাল কি পুরুষের স্পার্ম বাতাসে উড়ে উড়ে নারী গর্ভে স্থান নিচ্ছে? কেলো করেছে রে? এ তো সারে সর্বনাশ না, পুরোটাই সর্বনাশ। আদ্য বেশ ফুরফুরে মেজাজে বলল, কিছু না করে যখন বাচ্চার বাবা হয়েছিস তাহলে ডেফিনেটলি কিছু করেছিস, ওটা পরের কথা। আগে বল সম্পর্ক ছিল না। কলিজায় দম আছে দেখছি, ঠোঁটের কোনো সত্য কথা? রেনু ডুকরে উঠল। আরাধ্য রেনুর দিকে তাকিয়ে বলে, যা বলেছে তা কি সত্যি? না। তোমার গর্ভের সন্তান কি তার? রেনু মাথা নাড়ায়। সেরম নিজেকে বাঁচাতে আর কিছু বলবে তার আগে আবারও পিঠে বাড়ি পড়ে তার। এক নাগারে 20-25টা বেতের বাড়ি মারে আরাধ্য। ইতিমধ্যে গরম পানি নিয়ে এসেছে মানহা। আরাধ্য পানির উপর পরীক্ষা করতে কিছু পানি শেহরমের পায়ে ফেলে। চেঁচিয়ে ওঠে শেহরম। লাল হয়ে ফোসকা পড়ে যায় পা। আরাধ্য বাঁকা হেসে বলে, 1 থেকে 3 গুনবো, সত্যি শিকারের শেষ সুযোগ হয় পানি নয়তো নারী। 3। আরাধ্য গুনতে শুরু করে। ঘরে এক নীরবতা। কিছুক্ষণ থেমে আবারও বলে, 2। এবারও নিশ্চুপ শেহরম। আরাধ্য জগ কিছুটা উঁচু করে বাকি সংখ্যা বলার আগে পা জাপটে ধরে শেহরম। এক একে সব সত্যি স্বীকার করে। আরাধ্য জগ নামিয়ে নেয়। ঠোঁটে লেগে আছে হাসি, ঠিক যেমন যুদ্ধ জয়ের হাসি। এত সময়ে এক বড় যুদ্ধ জয় করেছে আরাধ্য। ইফরা হাঁপ ছাড়ে, অন্তত তার তৃপ্তি পেয়েছে। ইতিমধ্যে এক হুজুর মন্তর লোক নিয়ে হাজির হয়েছে রেজা। ইফরা সদর দরজার দিকে তাকায়, হয়তো বিয়ে পড়ানো হবে। সে আর অন্দরমহলে থাকে না, রওনা দেয় ঘরের দিকে। প্রায় মাঝরাত। অন্দরমহলের সব ঝড় ঝামেলা পেরিয়ে ছেলে মেয়ের বিয়ে দিয়ে ঘরে ঢুকে আরাধ্য। ক্লান্ত লাগছে, ঘুমের প্রয়োজন তার। ঘরে এসে ডাকে, ইরা। জবাব আসে না। পুরো ঘর যেন ফাঁকা ফাঁকা লাগছে। এদিকে ওদিকে আর একবার নজর বুলিয়ে বেলকনিতে যায় সে। ইফরা দাঁড়িয়ে সেখানে। আরাধ্য জিজ্ঞেস করলো, এখানে কি করছে এরা? ঘুমাওনি যে? ঘুম আসছে না। আরাধ্য ঘাটল না ইফরাকে। উল্টো ঘুরে চলে যাবে তখনই থামিয়ে দেয় ইফরা। হাত মুখ ধুয়েছেন? যাচ্ছিলাম, তুমি বরং আরেকটু আকাশ বিলাস করো। আরাধ্য চলে যায়। ইফরা ব্যতিব্যস্ত হয় না। আরও কিছু সময় তাকিয়ে থাকে আকাশের দিকে। খোলা আকাশের দিকে তাকালে কেন জানি বড্ড ভালো লাগে তার। আকাশের দিকে তাকিয়ে আজ অব্দি কত অভিযোগ করেছে সে। মিনিট 5 পেরিয়ে আরাধ্য হাত মুখ ধুয়ে তোয়ালে মুছতে মুছতে ঘরে আসে। বেনিটি সামনে দাঁড়িয়ে চুলে একবার হাত বুলিয়ে আবারও ডাকে, রক্ত কমলেনি? শুনছো? এদিকে এসো তো। ব্যথা করছে ঠিক বুকের বাম পাশটায়। এই যে এই জায়গা আছে না, এটা হার্ট, ঠিক ওইখানে। এই ওজন জানো 300 গ্রাম। একটু ছুঁয়ে দাও তো, কি যে ব্যথা মাইরে ছিঁড়ে পড়ছে।
ইফরা ঘরে আসে, বেলকনির পর্দা টেনে দিয়ে আরাধ্যর সামনে এসে দাঁড়ায়। জি বলুন। কাছে এসো একটু, এদিকে এসে বসে তো। ইফরার সম্মতি থুড়ি পাত্তা দিবে তার আগে হাত টেনে বিছানায় বসালো আরাধ্য। পা দুটো জোড়া করে শুয়ে পড়ল, মাথা রাখলো ইফরার কোলে। ইফরা ভীষণ একটা অবাক হলো না। ইফরা হাত রাখলো আরাধ্যর মাথায়, সিল্কি চুলগুলোতে হাত বুলিয়ে দিচ্ছে। আরাধ্যর বেশ ভালো লাগছে, মুচকি হাসে আনমনে। ভোরের দিকে আবহাওয়া শীতল থাকে, স্নিগ্ধ এক পরিবেশ, গাছে গাছে পাখির গ্যাচ গ্যাচ। এ সময় হাঁটলে মন ফুরফুরে লাগে রাইসার। ভোরে উঠেছে সে, ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াত করে উঠে বেরিয়েছে। আপা চলে যাওয়ায় এখন আর বেরোনো হয় না তেমন। ধানের ক্ষেতের আইল পেরিয়ে সামনে কাঁচামাটির বড় রাস্তার পথ ধরে এগিয়ে গেলে 3 কিলোমিটার পেরিয়ে পাকা রাস্তা দেখে মেলে। রাইসা আনমনে হাঁটছে, থেমে থেমে আপার কথা ভীষণ মনে পড়ে তার। কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎ চোখ পড়ে দুটো লাল রঙের কুকুর পথে মারামারি করছে। রাইসা বরাবরই কুকুর ভয় পেয়ে এসেছে, এগোনোর সাহস হয় না। মুখ দিয়ে কুকুর তাড়ানোর এক শব্দ করছে, লাভ হয় না, কুকুর সয় না। হাল ছাড়ে রাইসা, এদিক ওদিক চোখ মেলতে গিয়ে চোখে বাজে রাস্তার একধারে পড়ে থাকা এক শুকনো গাছের ডালের উপর। আগপাস না ভেবে ছুটে গিয়ে গাছের ডাল হাতে তুলে নেয়। কুকুর তাড়াতে ধীর পায়ে এগিয়ে আসে সে, তবে বেশি একটা লাভ হয় না। কুকুর উল্টো ঘুরেই তার দিকে তেড়ে আসে। রাইসা ভীত হয়ে উল্টো ঘুরে দক্ষিণে ছুট লাগায়। ঠিক তার পেছনে কুকুর দুটো তেড়ে যায়। শুরু হয় এক দৌড় প্রতিযোগিতা। কুকুর বনাম রাইসা। দক্ষিণ দিক বরাবর কিছুটা এগিয়ে গেলে এক ঘন জঙ্গল রয়েছে। জঙ্গল পেরোলে তার পরে সিংহপাড়া। ডাঙ্গাপাড়ার লোক হয়ে সিংহপাড়ার প্রবেশ মানেই যেন যান হাতে নিয়ে যাওয়া। খন্দকার বাড়ির সাথে মীর বাড়ির শত্রুতা, 2 গ্রামে 2 দিকে ভাগ। ডাঙ্গাপাড়ার লোক খুব বেশি প্রয়োজন ব্যতীত সে পাড়ায় পা রাখে না। রাইসা দৌড়াতে দৌড়াতে ঠিক জঙ্গলের কাছাকাছি চলে এসেছে। কুকুরের থামার নাম নেই। উল্টো ঘুরে কুকুর দেখে দৌড়াতে গিয়ে খাম্বা জাতীয় কিছুর একটার সাথে উষ্টা খেয়ে পড়ে বেচারি। আহ মাগো! পেছনে ছুটে আসা কুকুর দুটো থেমে যায়, যেন তারাও অবাক হয়ে গেছে। চারপাশ শান্ত। ঠিক তখনই ভেসে আসে এক পুরুষ কণ্ঠ। রাইসা বড় বড় চোখ করে তাকায়। খাম্বাকে কথা বলতে শুনে ভরকে যায় সে। কোনো মতে নিজেকে সামনের দিকে তাকাতে খেয়াল হয় খাম্বারূপী মানুষটা গায়ের উপর পড়ে আছে সে। রাইসাকে একধানে তাকিয়ে থাকতে দেখে চেঁচিয়ে ওঠে ছেলেটি। বজ্জাত চেংড়ি, উঠবি নাকি ধুলো মতো ঝাড়া মারবো? ধ্যানে মগ্ন হয়েছিল রাইসা। রেজার ধমকে বলা শ্রবণ ইন্দ্রিয়েতে প্রবেশ করতে ধ্যানচ্যুত হয় সে। দ্রুততার সহিত রেজার উপর থেকে উঠতে নিয়ে আবারও ধপ করে পড়ে রেজার বুকের উপর। আহ ওরে, এ কে রে? এ মানুষের এত ওজন কেমনে হয়? নারী দেহ এত শক্ত বা কেমনে হয়? রাইসা ভুরযুগল কুচকে নেয়। ক্ষিপ্ত বাঘিনীর চোখে তাকাই রেজার দিকে। রেজার উচিত তাকে ভয় পাওয়া, তবে হয় ব্যতিক্রম। রেজা ভয় পায় না, আরো জোরে এক ধমক দিয়ে বলল, এই মেয়ে, এইখানে কি সংসার পাতার চিন্তা করছো নাকি ঘর বাড়ি বানাতে যাচ্ছ? রাইসার রাগ লাগে। লোকটা তাকে বরাবরই মেয়ে মেয়ে করছে, এটা তার মোটো পছন্দ নয়। সে কি ইচ্ছে করে পড়ছে নাকি? রাইসা রাগান্বিত কণ্ঠে বলল, আপনার গন্ধযুক্ত মুখ বন্ধ রাখুন। ছি, কি বিচ্ছিরি গন্ধ! বিড়ি আর পানির দুটোর মিশ্র ইঁদুর মরা গন্ধ নির্গত হচ্ছে আপনার মুখ হতে। আর আমি ইচ্ছে করে আপনার বুকে পড়িনি। কি? আমার মুখে গন্ধ? অসভ্য! ধরনধর মেয়ে, আগে উঠো বলছি। রাইসা জিভ দিয়ে ভেঙচি কাটলো, চোখ উল্টিয়ে খানিকটা ভয়ঙ্কর অঙ্গভঙ্গি করলো। রেজা দাঁতে দাঁত চেপে রাগ কমানোর চেষ্টা করছে। রাইসা উঠে গিয়ে শরীরের ময়লা ঝাড়তে ঝাড়তে বলল, ছি ছি, শরীরে কি ভয়ঙ্কর গন্ধ! খোদা জানে কতদিন সাবান দেন না। ধৈর্যহীন হয়ে পড়ে রেজা হাতের মুঠোয় এক মুঠ কাঁচা মাটি নিয়ে রাইসার মুখে লাগিয়ে দিয়ে বলল, আরেকবার মুখ খুললে গোবর মাখিয়ে দেবো, চড়বে। আপনি আপনি একটা ইতর অসভ্য খাটাস লোক, দয়া মায়া হৃদয়হীন আদম সন্তান। রেজা ঠোঁটের কোণে মুচকি হাসি টেনে বলল, জি ধন্যবাদ। তবু আমার মতো লোকের উপরেই পড়তে হলো। চারপাশে তো এত জায়গা ছিল। রাইসার চোখ দুটো বড় বড় করে তাকায় রেজার দিকে। শ্যামাঙ্কিনী মেয়ের আগে লালচে হয়ে উঠেছে। রেজার শরীর ধুলো মেখে একাকার হয়েছিল। কোনো মতে ধুলো ছেড়ে রাইসার দিকে তাকাতেই রাইসা চেঁচিয়ে ওঠে, আহ, যদি পারতাম মাটি ফুঁড়ে ঢুকে যেতাম। আহা, তুমি মেয়ে এতটাও রূপবতী নও যে মাটি তোমাকে বুকে নিয়ে পরাণ জুড়াবে, বরং মাটির তোমার বাদরামেতে বিরক্ত বোধ করবে।
আমি রূপবতী নই আমি জানি, তবে আপনিও যে রূপের ফ্যাক্টরি খুলে আসেন এমন নয়। রেজা জানে তর্কে সে পারবে না। এই মেয়েকে যতবার দেখেছে ততবারই অকারণে ঝগড়া বেঁধেছে, হাঁপ ছাড়ে। সারা রাত জেগে গান শুনেছে। এলাকায় কাওয়ালি গানের দল বসেছিল, সেখান থেকে ফিরছে হঠাৎ রাইসা বলে ওঠে, ঘুরে দাঁড়ান, পিঠের কাপড় ময়লা লেগে আছে। রেজার মস্তিষ্ক স্তব্ধ হয়ে গিয়েছে। সে কি ভুল শুনেছে? এ মেয়ে কি কিছু বলছে? এসব ভেবে ফ্যাল করে তাকিয়ে থাকে সে। রাইসা তার চাহনি অগ্রাহ্য করে কিছুটা সরে গিয়ে নিজ দায়িত্বে ধুলো ছেড়ে দেয়। রেজা অবাকে চরমে পৌঁছে গিয়েছে। যাক, যতটা উড়ন্তি ভেবেছি ততটা গেছো মেয়েরা, সভ্যতা রয়েছে। আনমনে পড়ল রেজা। তবে রাইসার শ্রবণ ইন্দ্রিয় জাগ্রত, সে ঠিক শুনে ফেলেছে কথাটা। রাইসা মুচকি হাসল। শেষে এক থাপ্পড় জোরে দিয়ে নিজের হাত জামায় মুছে বলল, আমার আপায় একটা কথা কইতো, আর শায়তান ইয়ারিফুস, শায়তান ওয়াল খিনজির ইয়ারিফুল কুলকাস। এই কথার অর্থ হলো শয়তান শয়তানকে চেনে আর শুয়োর চেনে কচুকে। তুমি কি কোনোভাবে আমাকে শয়তান বললে? রাইসার ঠোঁটে খেলে যায় এক চমৎকার হাসি। সে চুলের চটিতে হাত বুলিয়ে বলল, জুতো কি ফিট হয়েছে পায়ে? যদি হয়ে থাকে তাহলে ওটা আপনার। এই মেয়ে, রেজা কিছু বলবে তখনই রাইসা উঁচিয়ে তাকে থামিয়ে বলল, মুখে ভীষণ দুর্গন্ধ, ছাই না হয় কয়লা দিয়ে দাঁত মেজে ভালো করে গার্গিল করবেন, গন্ধ দূর করে পরে আসবেন, তখন শুনবো। আজ আসি। রেজা চরম বিরক্ত। রাইসা সেদিকে পাত্তা না দিয়ে কুকুর পালিয়েছে আরও অনেকক্ষণ। তবুও আশেপাশে একবার তাকিয়ে নিশ্চিত হয় সে। উল্টো দিক ফিরে একবার রেজার রাগী মুখটা দেখে জিব্বা দিয়ে ভেঙচি কাটে। রেজা তেরে আসতে নিলে এক ছুট দেয় মেয়েটা। বেলা 11টা, তীব্র হচ্ছে রোদের তাপ। ধীরে সূর্য তার রং ফুটিয়ে তুলছে। সকাল সকাল উঠে প্রয়োজনীয় সকল কাজ সেরেই খাটে বসে আছে ইফরা। অপেক্ষার প্রহর গুনছে। আরাধ্য বেরিয়েছে। লোকটা হুটহাট কেমন যেন নাই হয়ে যায়। এই যে আজ ফরজে উঠেও লোকটার হদিস মিলেনি। কখন বেরিয়েছে কে জানে। রান্নাঘরে গিয়েছিল। অরুণিমা যখন জিজ্ঞেস করেছিল ফায়াজ উঠেনি, তখন ইফরা দায় এড়াতে মুচকি হেসেছিল। আরাধ্যকে বুঝাতে চেয়েও পায় না ইফরা। তাকে নিয়ে গভীর গবেষণা করলেও দোহাশা কাটিয়ে তোলা সম্ভব না। ইফরা নীরবতায় ভাবছে কিছু। আরাধ্য ফিরল হাতে একটা নীল শাড়ি। আজও এক বেলির গাছরা এনেছে। ইফরা ভাবলো এই বেলি ফুল কি লোকটার পছন্দের হবে হয়তো। আরাধ্য শাড়ি হাত ধরিয়ে দিয়ে বলল, আজ একটু সাজা তো। ইফরা অবাক হলো না। হাতের শাড়ির দিকে কিছু সময় চেয়ে থেকে প্রশ্ন করল, নীল আপনার পছন্দ? হুম, পছন্দ ঠিক নয়, তবে তুই মন বলছে ভালো মানাবে। শান্ত চোখে আরাধ্যর মুখপানে তাকালো ইফরা। এত কেন অচেনা লাগে তাকে। কিছু সময় নিশ্চুপ থেকে সে বলল, নিজে কখনো পড়েছেন নীল? বললাম না পছন্দ নয়, পড়ো নাও, আমি বাইরে আছি। আরাধ্য চলে যেতেই উদ্যুত হলো। দরজার দিকে কয়েক কদম এগিয়ে যেতেই ইফরার বলা বাক্যে থামে তার পা। শুনছেন? আরাধ্য থমকে গেল, তবে ঘুরল না। ডাকটা মায়া লাগালো। আরও একবার শুনতে চাই এই সম্বোধন। উল্টো ঘুরে দাঁড়িয়ে রইল ইফরা। আবারও ডাকলো, শুনছেন? বলছিলাম আপনি এমন হুটহাট কোথায় নাই হয়ে যান? আরাধ্য ঘুরে তাকালো। চিন্তিত বোধ করছো বুঝি? হ্যাঁ, জানতে চাইছি। আরাধ্য হাসলো। বড্ড মায়া করে কথা বলছো, পড়াতে চাইছো? ইফরা নিশ্চুপ থাকে। আরাধ্য কিছু সময় চুপচাপ তাকিয়ে থাকে ইফরার মুখপানে। ছোট ছোট চুলগুলো ফ্যানের বাতাসে উঠছে, নাকে বিন্দু বিন্দু ঘাম। আরাধ্য কিছুটা ঝুঁকে এসে আস্তে করে বলে, একটা চুমু খাই, রক্ত কমলে নেই। ইফরার পরনের শাড়ির হাতে মুষ্টিতে চেপে ধরল। অনুমতি দিতে চায় না, আবার নিষেধ করার ক্ষমতাও নেই। এই লোকটা তার স্বামী। আরাধ্য ধীরে ধীরে এগিয়ে আসছে বুঝেই চোখ খিচে নেই ইফরা। আরাধ্য আরও কিছুটা ঝুঁকে এলো। একদম ইফরার মুখ সই হয়ে খানিক সময় তাকিয়ে দেখলো ইফরা ভীত মুখটা। তারপর আস্তে করে চোখের পাপড়িতে ফু দিল। ইফরা চোখ পিটপিট করে রইল। আরাধ্য মুখে হাসি টেনে বলল, এমন না হয় একটুখানি কম ভালোবাসো, তবুও ভালোবাসো। এমনভাবে ভালোবাসো যেন 60 ঊর্ধ্বে বছর পেরিয়ে গেলেও মনে হবে সেদিন তো এলে জীবনে। গাছ ছেড়ে বেরিয়ে আসে আরাধ্য। কিছু সময় বাদে চোখ খুলল ইফরা। হাতে থাকা শাড়ি আদরে হয়ে মুখের কাছে এনে ঘ্রাণ শুকে গালে ছোঁয়ায় সে।
কড়া রৌদ্রতাপ ঠিক মাথার উপরে। বেলা বেড়েই চলেছে। আরাধ্য বাইকটা বের করে বাগানে দাঁড় করিয়ে রাখলো। যত দ্রুত সম্ভব ইফরাকে বাড়িতে পৌঁছে তাকে শহরে যেতে হবে। লুকিং গ্লাস একবার নিজেকে দেখে নিয়ে আবারও বাসার দিকে যাই। ইফরা সেজেছে তার স্বামীর মন মতো, ফুটিয়ে তুলেছে নিজেকে। নীল রঙের শাড়ির সাথে হালকা পাতলা কিছু গহনা পরেছে, লম্বা চুলে বিনুনি করেছে, তার উপরে লাগিয়েছে বেলির গাজরা। শাড়িও পরেছে বাঙালি আনার ছোঁয়ায়, ঠোঁটে হালকা একটু লিপস্টিক লাগিয়েছে, দুই ভুরু ঠিক মাঝখানে কালো রঙের টিপ পরেছে। দরজা ভাজানোই ছিল। আর্ধ কক্ষে প্রবেশ করতেই হার্টবিট মাত্রাধিক বেড়ে যায় তার। গলা শুকিয়ে আসছে। সামনে দাঁড়ানো নারীটি তার বউ, এমন একখান রূপ সে কল্পনায় ভেবেছিল। আর্ধ বারবার জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। ইফরা ঘুরে তাকালো। আর্ধ দৃষ্টি স্থির হলো তার প্রিয়তমার রূপে। ধীর পায়ে এগিয়ে আসতে নিউ থমকে দাঁড়ালো সে। ডান হাতে বুক, বাম দিকে হার্টের স্থান অনুসন্ধান করে বাতাস করল তাতে। গলা শুকিয়ে আসছে তার। অবাধ্য ইচ্ছেরা ছুটোছুটি করছে মনের অন্তরালে। আরাধ্য দাঁড়ালো। ইফরা ধীরে সুস্থে এগিয়ে এসে মাথা নিচু করে দাঁড়ালো সামনে। আরাধ্য হৃদয়ে জমিনে রাখা অবাধ্য আকাঙ্ক্ষা যেন অগ্নি স্ফুলিঙ্গের মতো মাথা চাড়াতেই উঠেছে। অনুভূতির সংবরণের বৃথা চেষ্টায় মত্ত হয়ে উঠেছে সে। আরাধ্য খানিকটা ঝুঁকে গেল। ইফরার ঘন কেশের বিনুনি মুষ্টি করে চেপে ধরে মুখ ফেরালো তার দিকে। নেশা, ঘোর এক নেশা লাগছে। শরীর ঘেমে উঠেছে। আজ কাজল পড়েছে ইফরা, খানিকটা মোটা করে পড়েছে। কাজল কালো চোখে তাকিয়ে দেখলো এক ক্ষুধার্ত পুরুষের ব্যাকুলতা, কপালে বিন্দু বিন্দু ঘাম। আরাধ্য আরও কিছুটা ঝুঁকে এলো, ঠিক একদম ইফরার কানে সই। গাঢ় নিঃশ্বাসে বেলির সুবাস ওকে নেশাক্ত স্বরে হিসিয়ে বলল, আমি কিছু একটা অনুভব করছি রক্ত কমলিনী, দয়া করে একটুখানি বুকে মাথা রাখো। সরে এলো আরাধ্য। ইফরার অনুমতির প্রয়োজন নেই তার। হাতের চাপ আরও খানিক বাড়িয়ে ইফরার মাথা টেনে এনে ফেললো তার বুকে। চুলে তীব্র ব্যথায় চোখ কুঁচকে নিল ইফরা। লোকটা উন্মাদের মতো করছে। হার্টবিট আরও প্রখর হচ্ছে। অগণিত ধুক ধুক শব্দ বাজছে তার কানে। আরাধ্য মুখে শ্বাস টানছে। শুষ্ক ঠোক বারংবার ভিজিয়ে তুলছে। ইফরা দুহাতে মানুষটাকে জড়িয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আমাদের যেতে হবে। আপনি স্বাভাবিক আছেন? নেই, জি। স্বাভাবিক নেই। আমি অনিয়ন্ত্রিত পাগলা ঘোড়া, যার লাগাম তোমার হাতে, অথচ তুমি লাগাম টানতে ব্যর্থ। ইফরা ছিটকে সরতে চায়, তবে লাভ হয় না। আরাধ্য তাকে আরো জোরে চেপে ধরে বুকের সাথে। ধরবি না এরা, আমি তোমাকে খেয়ে ফেলবো না। ইফরা শান্ত হয় না। গলায় তার শ্বাস আটকে যাওয়ার উপক্রম। পুরশালী এক ঘ্রাণ নাকে আসছে তার। পারফিউমের নাম জানে না, তবে এই ঘ্রাণে সে মোহিত। ইফরা ঢোক গিলল। শ্বাস আটকে যাওয়া কাপা গলায় বলল, শান্ত হন, বেলা পেরিয়ে আসছে, যেতে হবে। আর একটু থাকো। ইফরার শরীরে মৃদু কম্পন অনুভব করে আরাধ্য। ঠোঁটে এক অদ্ভুত হাসি খেলে যায় তার। আরাধ্য ডাকলো, এরা দিনকে দিন অভ্যাসে চলে আসছো। বীরের নেশা হতেও মারাত্মক হয়ে উঠছ। নিকুরের জলে ফুসফুসে আঘাত হানে। তুমি তো দেখছি আমার হৃদয়ের জায়গা নিয়েছ। ইফরা নিঃশব্দে হাসলো। গভীরভাবে মুখ লুকাতে চাইল আরাধ্যের বুকে। ইচ্ছে তো করে পালিয়ে ঢুকে যেতে, তবে হয়ে ওঠে না। আরাধ্য শক্ত করে জড়িয়ে নিতেই ইফরা খামছে ধরে পিঠের টি শার্ট। আরাধ্য শান্তি লাগছে, ভীষণ শান্তি অনুভব করছে। ইফরা বলল, যাবেন না? কয়দিন থাকবে? আনতে যাবেন কবে? আরাধ্য হাতের বাঁধন আলগা করলো। ইফরাকে বুক হতে সরিয়ে মুখোমুখি দাঁড় করিয়ে বলল, আজ 4টা থেকেও রাজধানী যাব, ফিরে এসে নিয়ে আসবো। ইফরা মাথা নাড়ালো। আরাধ্য আবার বলল, ইরা, জি। কিছু অনুভব করলে? বিপর্যয়। আরাধ্য কপাল কুঁচকে তাকালো। ইফরা আরাধ্যকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। গোডাউনে ক্যাচাল বেঁধেছে। চেয়ারম্যান ক্ষিপ্ত স্বরে একের পর এক কর্মচারী পিঠের ছাল তুলছেন। হাতে পেঁচানো চাবুকে বাড়ি পড়ছে অসহায় কর্মচারীর উপর। রিচা নির্লিপ্ত চোখে তাকিয়ে দেখছে, মাঝে মাঝে দাঁতে নখ টুকছে। পরপর 2 দিন নদীপথে আসা সমস্ত মাল চুরি হয়েছে চেয়ারম্যানের। লাখ লাখ টাকার জিনিস লস তার। এ ক্ষতি কীভাবে পূরণ করবে ভেবে মাথার রক্ত সঞ্চালন বেড়েছে তার। চেয়ারম্যানের রক্ত চক্ষুতে তাকিয়ে বলল, আমি হাতি ভাইবা সব কি গাধার চাষ করি? কার এত বড় কলিজা আছে যে মীর আহনাফের মালে হাত মারছে?
তার উপর রাগান্বিত কণ্ঠস্বর পুরো গোডাউন কাঁপিয়ে তুলছে। প্রতিটি বাক্য দেওয়ালে বাড়ি খেয়ে কম্পনের সৃষ্টি করেছে। মাটিতে হাঁটু গেড়ে বসে থাকা কর্মচারীরা ভয়ে তটস্থ হয়ে গিয়েছে। চেয়ারম্যানের হাতে চাবুকের প্রতিটি আঘাত যেন ঠিক বিষাক্ত সাপের ছোবলে নেয়। লসের হার এবার মাত্রা অধিক। চোরের জাত ভীষণ চতুর, মস্তিষ্কের অখ্যাত প্যাকেজিং রেখে মাল উধাও। চেয়ারম্যান দাঁতে দাঁত চেপে বলেন, চোরে হদিস না মিললে তোদের সবগুলোর কপাল খারাপ। আজ যদি না পাই চোরের নাম, কাইল তোকে সবার লাশ কর্তয় আমানত যাইব। গোডাউনের এক ঘন নীরবতা। চেয়ারম্যান হাতের চাবুক মাটিতে একবারই ঢুকে ফুসতে ফুসতে গেট পার হতেই সবাই নিঃশব্দে তাকিয়ে রইল। রেজা এগিয়ে এলো। গায়ের কাপড়ে ধুলো লেগেছে। এক হাতে ধুলো ঝেড়ে তার হাতে মোবাইল বের করে কাউকে একটা কল করে, তবে রিসিভ হয় না। পরপর দুবার কল করার পরে রিসিভ হয় কলটি। রেজা নিজেও গেট পার হয়ে এসে সিগারেট ধরালো। ধোঁয়াটা শুনে ছুঁড়ে নরম কলেই পড়ল।